নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প অপূর্ণ আকাঙ্ক্ষা। তাহলে শুরু করি গল্প অপূর্ণ আকাঙ্ক্ষা। কয়েক বছর আগের কথা। ঘটনাচক্রে উত্তর ভারতের এক মাঝারি শহরে গিয়ে পড়ে এক মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। সেটা একটা কি মেলার সময়। বহু যাত্রী সমাগম হয়েছে। শহরে হোটেল বা ধর্মশালার সংখ্যা খুব বেশি নয়। যা ছিল তা সবই ভরে আছে। ধর্মশালাগুলির উঠান ও বারান্দাও খালি নেই, থই থই করছিল। এটা অত খেয়াল করিনি আসবার আগে, বা জানতুম না। অসহায়ভাবে এক হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, রিকশায় বিছানা সুটকেস নিয়ে, আর ভাবছি স্টেশনেই ফিরে যাব কিনা। দারোয়ানটি দয়াপরবশ হয়ে বলল, বাবুজি, এই পাড়াতেই এক মন্দির আছে, তাদের একটা অতিথিশালাও আছে, সামান্য কিছু দিলেই তারা থাকতে দেয়। শুধু তাই নয়, সে রিকশাওয়ালাকে ডেকে মন্দিরের ঠিকানাটাও বুঝিয়ে দিলে। মন্দিরে ঢুকতেই এক সৌম্যমূর্তি বয়স্ক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। দাড়িতে গোঁফেতে এবং চেহারায় ভদ্রলোক বয়সকালে রূপবান ছিলেন তাতে সন্দেহ নেই। বেশ ঋষি ঋষি দেখাচ্ছে। আন্দাজে বোধ হলো তিনিই পূজারী হবেন। তাকে বললাম সমস্যাটা। তিনি সম্মতিসূচক ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ আছে, অতিথিশালাটালা কিছু নয়। উৎসব টুৎসবে ভলান্টিয়াররা থাকে, অন্য সময় কেউ আশ্রয় প্রার্থী হলে থাকতে দেওয়া হয়। প্রণামীও সামান্য, দৈনিক 3 টাকা। তবে কল পায়খানা একটাই, ঘরে কোনো আলাদা ব্যবস্থা নেই। খাটিয়াও আছে 2খানা করে, কিন্তু সে তো সেক্রেটারি বাবুর পারমিশন ছাড়া দেওয়া যাবে না। তা তিনি থাকেন কোথায় প্রশ্ন করি। একটু যা আশার আলো দেখছিলাম তাও শূন্যে মিলিয়ে যাচ্ছে। থাকেন বাবু তিনি সেই চকবাজারে, তার ওখানে গরম কাপড়ের কারবার। তবে আজ আবার তো তার জয়পুরে মেয়ের বাড়ি যাওয়ার কথা। আর বৃথা বাক্য ব্যয় না করে অ্যাবাউট টার্ন করলাম। রিকশাওয়ালার মূর্তি খুবই উগ্র হয়ে উঠেছে, উগ্রতর করে লাভ কি। কিন্তু ঠিক সেই মুহূর্তে অকস্মাৎ যেন দেবী বিপত্তারিণীর আবির্ভাব ঘটল মূল মন্দিরের মধ্যে থেকে। আমি তো তখন সেদিকে পিছন ফিরেছি। তীক্ষ্ণ মধুর কণ্ঠস্বরী কানে গেল, আপনার কি ভীমরতি ধরেছে নাকি? দেখছেন ভদ্রলোকের ছেলে সব জায়গা ঘুরে এখানে এসেছেন, মন্দিরেও যদি আশ্রয় না পান তো যাবেন কোথায়? ঘুরে ঘুরে ক্লান্ত, সে তো দেখাই যাচ্ছে। সেক্রেটারি না থাকলে পূজারী কাউকে আশ্রয় দিতে পারবেন না, এই আবার কেমন কথা? ঋষি একটু ভয় ভয় বলতে গেলেন, পরে যদি কথা ওঠে? কি করবেন? আমাদের কাঁচা মাথা কেটে নেবেন? আর তিনি কিছু বলেন সে আমি বুঝব। যা বলার সে তো চিরকাল আমিই বলি। আপনি আর কোন কালে কি করেছেন শুনি? না বাবা, আপনি রিকশাওয়ালাকে ছেড়ে দেন, বলেন মাল দুটো ওদিকের বারান্দায় রেখে চলে যেতে, আমি ঘর খুলে দিচ্ছি। ততক্ষণে ফিরেছি বইকি। অপরাহ্নের আলো ম্লান হয়ে এলেও একেবারে মুছে যায়নি। তাছাড়া নাটমন্দিরও খোলা এবং বিরাট, সেখানে সহজে অন্ধকার নামে না। দেখলাম মধ্যবয়সী মাঝারি গড়নের শ্যামাঙ্গী একটি মহিলা। বয়স কত তা আন্দাজ করা শক্ত, কিন্তু বর্ণ যাই হোক, ভদ্রমহিলার মুখ চোখ ললাটের সুডোল গঠনে অনায়াসে সুন্দরী বলা যায়। বয়সও মনে হলো যা, যত বেশি হোক ঠাকুরমশাইয়ের থেকে ঢের ছোট। উনি কিন্তু কথাগুলো বলেই কোথায় অদৃশ্য হয়ে গেলেন এবং প্রায় মিনিট খানেকের মধ্যেই একটা চাবি
ও ঝাড়ু হাতে দেখা দিলেন। একটা ঘরের চাবি খুলে রিকশাওয়ালাকে এক ধমক দিয়ে মালগুলো তাকে দিয়েই ঘরে তুলিয়ে আমাকে কোনো রকম বাধা দেবার অবসর মাত্র না দিয়ে ঘরটা চলনসই গোছের পরিষ্কার করে দিলেন। তারপর বললেন, বাবা, এই মন্দিরের বাইরের ওই যে বস্তি দেখছেন, ওখান থেকে আমি একটা ছোঁড়াকে ডেকে দিচ্ছি, সে এসে ঘরটা মুছে দিক। যদি জামা টামা কিছু কাচবার থাকে কাচিয়ে নেবেন। তাকে 4 আনা পয়সা দিয়ে দেবেন, বেশি দেবেন না, রেট খারাপ করা ঠিক না। এবং আবার চোখের নিমেষেই অদৃশ্য হয়ে গেলেন। তাই হলো, যেন মন্ত্র বলে একটি ছেলে কোথা থেকে বালতি নেতা সংগ্রহ করে এনে ঘর মুছে আমার গেঞ্জি প্রভৃতি 2-1 জিনিস কেচে দিয়ে চলে গেল। 4 আনা পয়সা দিতেও কোনো উচ্চবাচ্য করল না। আর ঠিক তেমনিভাবেই ভোজবাজির মতোই বোধহয় বাইরের কোনো দোকান থেকে এক অপরিসীম নোংরা জামা পরা ছেলে এসে 1 কাপ চা ও 2 খানা বিস্কুট রেখে চলে গেল। বলে গেল, ফি না কর কাপ লে যায়েঙ্গে, 8 আনা। কৃতজ্ঞ হলুম বইকি। তখন সত্যিই প্রাণটা চা চা করছিল। আর এই সঙ্গেই বুঝলুম মহিলার শাসন এ মন্দিরের মধ্যেই শুধু নয়, বাইরেও বহুদূর পর্যন্ত বিস্তৃত। কেউ বেশি পয়সা নিতে কিংবা ওর হুকুম অমান্য করতে সাহস করে না। কারণটা অবশ্য পরে শুনেছিলুম পূজারী মশাইয়ের কাছে। মহিলার একটু হোমিওপ্যাথি চিকিৎসাও আসে। এদের সকলেরই ওকে দরকার হয় মাঝে মাঝেই। আবার ওর দেখা পেলাম 8 ঘন্টার মধ্যেই। আমি তখন সবে মুখ হাত ধুয়ে বিছানা বিছিয়ে শুয়েছি, একটু দোরের বাইরে ছায়া পড়ল। বাবা, রাত্রে আহারের কি করছেন? আগে কিছুই তো ঠিক করিনি। কাছাকাছি হোটেল টোটেল কিছু আছে, কিংবা পুরি টুরির দোকান? অবশ্য একটা ডবল রুটি হলেও চলে যাবে। তার দরকার হবে না, দিনমান হলে প্রসাদই দিতে পারতাম। রাত্রে তো শীতলের ব্যবস্থা, দুধ আর মিষ্টি। এর মধ্যে এতগুলি দেবতা বাবা, এত লুচি ভাজা সম্ভব নয়। মূল মন্দির দেখছেন রাধাকৃষ্ণের, তার পাশে পাশে তো আছেন অনেকগুলি। গণেশ আছেন, শীতলা আছেন, মনসা আছেন, শনি আছেন, পাশের ওই ঘরে মা কালীও আছেন। মানে বাঙালিদের যা দরকার। সকালে ভোগ হয় 8 জনের। এ মন্দির এখানে এক ভদ্রলোক বানিয়েছিলেন, মূল মন্দির। এখন স্থানীয় বাঙালি ভদ্রলোকেরা 2-1 জন মারোয়ারি ব্যবসায়ীও আছেন। টাকা তাদেরই বেশি। উদ্যোগী হয়ে একটা সমিতি করেছেন, তাঁরাই চালান। তারপর একটু থেমে যেন দম নিয়ে বলেন, আমরা পাই বাবা মাসে 400টি টাকা। আগে ছিল 350, অনেক ধরপাকড় করে 400-এ দাঁড়িয়েছে। ঠাকুরমশাইয়ের পারিশ্রমিক বলেন পারিশ্রমিক, ভোগের খরচা বলেন ভোগের খরচাও। বিধিমতো ভোগ পূজা হবে কোথা থেকে? ফুল চন্দন থেকে শুরু করে ভোগ শীতল সবই ওর মধ্যে। কাঠ কয়লা, ঘুঁটে, প্রাচীন তেল সবই তো আছে। এরা আর কিছু দেন না? দেন, মিথ্যে কথা বলবো না, ভগবানের সেবা করে যাচ্ছি। দুর্গাপূজা কি মনসা শীতলার পূজায় যে বিশেষ প্রণামী পড়ে, সমিতি তা নেয়। নিত্য যা প্রণামী পড়ে তার টাকা পিছু শতকরা 10 পয়সা আমাদের। আর বছরে 4 খানা শাড়ি, 2-3 খানা ধুতি। পরে অনেক ওরা বিক্রি করেন সেগুলি। তবে হ্যাঁ, ওদেরও তো খরচা কম না। একটা ঝিয়ের মাইনেও দেন, ঠিকই ঝি। মাসে অর্ধেক দিন কামাই। বাসনের স্তূপ পড়ে, ভোগ রান্নার বাসন তো রাখা যায় না, সেসব আমাকেই করতে হয়। তা থেকে মন্দির মার্জনা, পূজার জোগাড় সবই তো আছে। তা ওই যা বলছিলাম, নিজেরা যা খাই তাই ওই ভোগ দিয়ে খাওয়া। মা কালীর মাছ মাংস ভোগ দেওয়ার কথা।
কোনো ভক্ত যদি কখনো সিধা আর মাছ পাঠান, প্রসাদ পাবেন বলে তখনই মাছ রাঁধা হয়, আমাদেরও মুখে পড়ে। শীতলে আর বিশেষ কিছু হয়ে ওঠে না। অনেক ভক্ত আসেন আরতির সময় মিষ্টি হাতে করে। এক মহাজন তার গরুর দুধ পাঠান কিছু, তাতেই ওই শীতল চলে যায়। তবে আমাকে আর কি দেবেন? আমি বাধা দিয়ে বলি, অবশ্য মিষ্টি টিষ্টি খেয়েও রাতটা চলে যেতে পারে। না না বাবা, তার দরকার হবে না। আমরা তো রাতে খাই, রুটি করে নিই কিংবা একটু ভাতও। আমরা বাঙাল তো, আপনি একটু কষ্ট করে তাই খাবেন। কাল দিনমানে প্রসাদ দিতে পারবো। দেওয়া তো উচিত, মন্দিরে যারা থাকবেন তাদের দেওয়া উচিত। কিন্তু বাবা, পয়সাতেও কুলায় না, শরীরেও না। সাহায্য করার তো কেউ নেই। আর পয়সা নিয়ে প্রসাদ দেওয়া, সে বড় খারাপ লাগে। হোটেল চালাচ্ছি বলে বোধ হয়। একবার একজনের পীড়াপিড়িতে তাও করেছি। তাঁরা কিন্তু 2টা টাকা দিয়ে যেন মাথা কিনে নেন, চাকর বাকরের মতো আচরণ করেন। তবে আপনার কথা আলাদা, একা এসেছেন, অসহায়। আর দাঁড়ালেন না তিনি। আরতির সময় হলো বলে চলে গেলেন। রাত্রে আরতির সময় গিয়ে দাঁড়ালুম। দেখলাম অনেক ভক্তই আসেন, বাঙালি অবাঙালি সমানভাবে। মিষ্টির বাক্সও পড়ে অনেক। তবে ভদ্রমহিলা কিছু রাত্রের জন্য সরিয়ে রেখে বাকি তখনই প্রসাদ করিয়ে হাতে হাতে সকল দর্শনার্থীকে কিছু কিছু দিয়ে দেন। মনে মনে এই ব্যবসার বুদ্ধির তারিফ করলাম। বাড়তি প্রসাদ হালুয়াইয়ের দোকানে বিক্রি করলে আর কত হতো। এইভাবে সকলে কিছু কিছু প্রসাদ পান বলে মিষ্টি আনারও উৎসাহ বাড়ে। আরতি ও শীতলের পর্ব প্রায় একসঙ্গেই চুকে যায়। তারপর ঠাকুরমশাই বসে কিছুক্ষণ সমাগত ভক্ত যারা শুনতে চান তাদের কিছু কিছু সৎকথা শোনান। লক্ষ্য করে দেখলাম, বাড়ি ওদের পূর্ববঙ্গে সে তো বোঝাই যাচ্ছে। দীর্ঘদিন এদিকে থাকার ফলে সে টান বা বাঁকা উচ্চারণ অনেকটা শুধরে নিয়েছেন, তবে এখনও 2-1 শব্দে ধরা পড়ে যায়। শয়ন আরতি শেষ হলো রাত 8:30 নাগাদ। আর প্রায় সঙ্গে সঙ্গেই ভদ্রমহিলা দেখা দিলেন, থালায় পরিপাটি সাজানো এবং একটি ঝকঝকে বড় কাঁসি চাপা দেওয়া অন্ন ব্যঞ্জন নিয়ে। দেখলাম পিছনে সম্ভবত ওঁরই মেয়ে, সুশ্রী 18-19 বছরের, ম্যাক্সি পরা একটি তরুণীর হাতে আসন, একটা জলের জাগ ও একটি গ্লাস। ঢাকা খুলতে মনটা খুশিতে ভরে গেল। ফুলফুলে মল্লিকা ফুলের মতো ভাত, 2-3 রকমের ব্যঞ্জন, অল্প একটু দুধ আর একটু বরফিও দিতে ভুল হয়নি। মেয়েটি আসন পেতে দিয়ে যেন একটু বিরক্ত মুখেই চলে গেল। উনি থালা ধরে দিয়ে সেখানে উবু হয়ে বসলেন। খেতে বসেন বাবা, আর কি লাগে না লাগে একটু দেখে যাই। না না, আপনি নিজে, ছিছি, আমাকে বললে আমি যেতাম, কেন এত কষ্ট করে এলেন? তাতে কি হয়েছে বাবা? আপনি আমার থেকে হয়তো বয়স্কই হবেন, তবে আমি শ্যামসুন্দরের সেবিকা, আমার সন্তান তুল্য, তাই অতিথি। নেন বসেন। বসলাম অবশ্য তখনই। শুরু করে আরও অবাক। এত সুস্বাদু রান্না বহুকাল খাইনি, বললাম সে কথাও। উনি অবশ্য অযথা বিনয় করলেন না। তা বাবা, এ কথা অনেকেই বলেন, আমি কিন্তু কিছুই জানতাম না। আদরের মেয়ে, আদরের বউ ছিলাম। এই পাটিছানে সব লণ্ডভণ্ড হয়ে গেল। এরা ছিলেন গুরু বংশ, তাই রক্ষা, এসে এক শিষ্য বাড়ি উঠলাম। অন্য কিছু আনার চেষ্টা করিনি বাবা, গহনা 2-1খানা এনেছিলাম। শিষ্যদেরও তো তখন অবস্থা ভালো না, কত আর অত্যাচার করব। শেষ অবধি কৃষ্ণনগরে এক ঘর ভাড়া করে এসে উঠলাম। এই যে ঠাকুরমশাই দেখছেন,
আমার শ্বশুরের এক ছেলে, আদরে মানুষ, কিছুই জানতেন না। আমি দেখলাম তখন আমার 2টি ছেলে হয়ে গেছে। কিছু না করলে চলবে না। আমি পুরোহিত দর্পণ কিনে দিয়ে পূজার মন্ত্র মুখস্থ করিয়েছি, যেমন ছোট ছেলেকে পড়ায় তেমনি করে। আর সত্য কথা বলতে কি বাবা, উনি শেখার আগে আমি শিখে গেছি। এখনও কোনটার পর কি পূজা আরতির ব্যাপারে সব মনে থাকে না ওর। আমাকেই পরপর মনে করিয়ে দিতে হয়, হাতের কাছে জুগিয়ে দিতে হয়। ও তাই? আমি বলি, দেখলাম বটে আপনি আরতি শীতলের সময় সব হাতে হাতে তুলে দিচ্ছেন। আমি ভাবলাম ওর কোমরে কি হাতে ব্যথা। না বাবা, উনি অবশ্য বলেন না, কিন্তু পাছে সকলের সামনে কিছু ভুল করে বসেন, তাই সাবধান থাকি। জানেন, করেনও, তবে বাবা বড় অন্যমনস্ক, বড় ভুলো। আসল কথা কি, একটু উদাসীনও। পুঁথিপত্র পড়েছেন অনেক, ভক্তদের যখন উপদেশ দেন তখন অন্য মানুষ, কিন্তু পূজার ব্যাপারটা মেনে নিতে পারেননি এখনো মনে মনে। এটা ওর বংশের অপমান মনে করেন। ততক্ষণে আমার খাওয়া শেষ হয়ে এসেছে। উনি ব্যস্ত হয়ে উঠলেন। সে কি, আর 2 কটা ভাত আনি বাবা? আর একটু কিছু? না না, আর পেটে ধরবে না, নইলে এমন সুখাদ্য সব ছেড়ে দিতাম না। আর সুখাদ্য জিনিস কই বাবা, পয়সা কই? রান্নাও জানতাম না, সবই নিজে শিখেছি। আসলে কথা কি জানেন বাবা, যার নিজের জিহ্বার তার আছে সেই ভালো রাঁধতে পারে। তা শিখে কি হবে বলুন? নানা পদ রাঁধব সে উপায় তো শ্যামসুন্দর রাখেননি। আমার কোনো বাধা না মেনে নিজেই বাসন সব গুছিয়ে নিয়ে চলে গেলেন। মনে হলো রান্নার প্রশংসায় খুবই খুশি হয়েছেন ভদ্রমহিলা। ভোরবেলাতেই সেই ময়লা জামা পরা ছোকরা নয়, কালকের সেই মেয়েটি বড় একটা গ্লাসে চা আর বোধহয় রাত্রে কোনো ভক্ত বালুশাহী এনেছিলেন, তাই 2খানা এনে একটা চেয়ারে বসিয়ে দিয়ে চলে যাবার উপক্রম করল। মুখ বিরক্তিতে ভরা, কিন্তু অত সহজে আমি ছাড়লুম না। প্রায় পথ রোধ করে দাঁড়িয়ে হাত জোর করে বললুম, কেন আমার অপরাধ এমন করে বাড়াচ্ছেন? আমি যেতাম ওখানে। ওখানে বসে চা খাবার জায়গা নেই। শুষ্ক রসকসহীন উত্তর। তা এর প্রয়োজন কি? আমি দোকানেই খেয়ে আসতে পারি। সে ওকে বলুন গে, আমার মাকে। আমাকে যা হুকুম করেছেন আমাকে তো তা করতে হবে। সে আর দাঁড়ালো না, একরকম ঠেলেই বেরিয়ে গেল। আমি চা খেয়ে গ্লাস ডিশ ধুয়ে পৌঁছে দেবার অছিলায় একেবারে ওদের কোয়ার্টারের মন্দির সংলগ্ন 2টি ঘর, একটু দালান মতো আর রান্নাঘর, দৌড়ে গিয়ে হাজির হলুম। দেখলুম ভদ্রমহিলা রোয়াকের ধারে একরাশ বাসন মায় কড়া হাঁড়ি নিয়ে মাজতে বসেছেন, অর্থাৎ ঝি আসেনি। আপনি আবার এলেন কেন বাবা? আমার মেয়েই নিয়ে আসতো। এখানে দাঁড়াবার মতো জায়গা নাই, ওইখানেই রাখেন, এদিকে আর আসতে হবে না। আমি বললুম, আজ মাহারিন আসেনি বুঝি? আপনি তাই বলে আর দুপুরে কিছু করার চেষ্টা করবেন না। আমি একটু বেরোবো, অমনি কোথাও থেকে। ছি বাবা, আপনি এত ছেলে মানুষ কেন এই বয়সেও? এতগুলি দেবতার ভোগ এ তো রাঁধতেই হবে। ছেলে মেয়ে, সংসার, স্বামী, এদেরও তো অভুক্ত রাখা চলবে না। আপনাকে 2 মুঠো প্রসাদ দিতে আমি মরে যাব? ইছপের গল্প মনে করুন না, পড়েননি? ষাঁড়ের শিঙে মশা বসার কথা। যান যান, কাজ সেরে আসেন গা, 12টার মধ্যে পৌঁছবেন কিন্তু। দুপুরে খাবার দিতে এলে ওর সংসারের কথাটাই পারলাম। আপনার কি ওই একটি মেয়ে, এক সন্তান? 60 আমার 3টি ছেলে 2টি মেয়ে। বড় মেয়ে আমার দ্বিতীয় সন্তান,
তার বিবাহ এই শ্যামসুন্দরী দিয়েছেন বলতে গেলে। কোথা থেকে পাত্র এলো, টাকার জোগাড় হলো, কিছুই জানি না। বিবাহ ভালোই হয়েছে বাবা, জামাই দিল্লিতে কাজ করে, আফিচার। তবে সে বড় আসে না, মেয়েকেও আসতে দেয় না। বলে ওই তো ওদের জাগা, আর মায়েরও বড় কষ্ট হয় এত ঝঞ্ঝাট চাপলে। তবে আসে, পুজোর পর এসে দেখা করে যায় দুদিনের জন্য। না বাবা, অশান্তি অন্যতর। বড় ছেলেটা বাবা বিয়ে পাস করলো, কাজ কামের চেষ্টা দেখবে না, সে ওই যে কি বলে হিপি না কি, তাই হয়ে গেল। কোথায় থাকে, কি করে, কিছুই জানি না। কাদের সঙ্গে মেশে তাও না। মাঝে মাঝে আসে মরার মতো হয়ে, দাড়ি গোঁফ, এক রাশ চুলে জটা, ময়লা কাপড় জামা, নেশায় বোঁদ হয়ে আসে। 3 দিন 2 দিন ধরে ঘুমোয়, তারপর উঠে জোর করে কিছু টাকা নিয়ে আবার সরে পড়ে। ঠাকুরমশাই কিছু বলেন না? বলেন না, খুবই বলেন। তবে বলেন আমাকেই। বলেন খেতে দেবে না, তাড়িয়ে দেবে, পুলিশ ডাকবে। আমি কি পারি বলেন বাবা? জ্যেষ্ঠ সন্তান, বড় আশার, বড় আদরের ছেলে। তারপরেরটি? সে লেখাপড়া বিশেষ শেখেনি, ছোটবেলা থেকে রোগে ভুগে মাথাটা বড় দুর্বল। বলেছিলাম বাবার সঙ্গে থাক, পূজার কাজ শেখ, সে রাজি না। এখানে এক ভদ্রলোক একটা ওষুধের দোকানে কাজ করে দিয়েছেন। সকালে কিছু খেয়ে বেরিয়ে যায়, দুপুরে তাঁরাই কি টিফিন দেন, রাত্রে আসে মরার মতো, দুটো খেয়েই শুয়ে পড়ে। আমাদের সঙ্গে কথাই হয় না বলতে গেলে। মাসে 100টি টাকা পায়, সে ওর জামা কাপড়েই চলে যায়। তাছাড়া পান সিগারেট তো আছেই। মালিক বলেছে ইঞ্জেকশন দেওয়ার কাজ শিখিয়ে দেবে, তাতে দৈনিক 4-5 টাকা রোজগার হবে। আর ছোট ছেলেটি? প্রশ্ন করে ফেলেই অপ্রস্তুত হয়ে পড়লাম। ভদ্রমহিলার 2 চোখ জলে ভরে এলো। বললেন, বাবা সেই বোধহয় ভাগ্যের চরম মার আমার উপর। সে ছেলে আমার গর্ভের সেরা সন্তান। নাম ছিল আলো, বংশ আলো করা ছেলে। যেমন রূপ তেমনি সৎ স্বভাব, তেমনি বুদ্ধি, তেমনি লেখাপড়াতেও। ক্লাসে কখনো সেকেন্ড হয়নি। ভালো করে পড়াবো বলে কলকাতায় রেখেছিলাম এনাদের এক শিষ্য বাড়ি বরানগরে। তাঁরাও ব্রাহ্মণ, ভদ্রলোক। তাও গলগ্রহ করিনি, মাসে মাসে টাকা পাঠিয়েছি যতটা পারি। স্কুল ফাইনালে জল পানি পেয়েছিল। কি যে হলো বাবা, কাদের পাল্লায় পড়লো, কি করলো তা জানি না। একদিন একদল ছেলে গিয়ে জোর করে কোথায় ধরে নিয়ে গেল। পরের দিন নালার ধারে পাওয়া গেল ছুরি, গুলি, কিছু মারতে বাকি ছিল না। হু হু করে কেঁদে উঠলেন ভদ্রমহিলা। তার মধ্যেই বাসনগুলো নিয়ে প্রায় ছুটে চলে গেলেন। আবার এলেন বেলা 3:30 নাগাদ 1 গ্লাস চা নিয়ে। আমি শোকের প্রসঙ্গ আর তুলতে না দিয়ে অন্য কথাই পারলুম। হয়তো একটু রাগও ছিল। সকালের ব্যবহারে বললুম, তা আপনার ওই মেয়েটি তো বাড়িতেই থাকে, সে আপনাকে একটু সাহায্য করে না কেন? না বাবা, ঠিক বাড়িতে যে বসে আছে তা নয়, এবার স্কুল ফাইনাল দেবে। পড়া শুরু করতেই দেরি হয়ে গেছে, বেশি বয়সে দেবে। ওর এই 17 বছর চলছে। এ বয়সে ক্লাস 10, একটু বেশিই শোনাবে। তবে সে দোষ আমাদের, ঠিক সময়ে ভর্তি করা যায়নি। এই যে দেখছেন স্কুলে ওদের কী সব গণ্ডগোল চলছে, তাই কদিন বন্ধ। তবু কিছু কি আর করতে পারে না তাই? পারে বই কি পারে। মহিলাও সায় দিলেন, কিন্তু তারপরই কেমন যেন স্থির চোখে আমার দিকে চেয়ে নীরব হয়ে গেলেন। বোধ হলো আমার মনের ভেতরটা বুঝতে চাইছেন।
অর্থাৎ আমি কেমন লোক। সেটা প্রমাণ হলে পরে আবার কথা শুরু করতেই বললেন, তা বাবা, একটা কথা আপনাকে খুলেই বলি, লজ্জার কথা, সকলকে বলা যায় না। লজ্জাই অবশ্য, কোনো কলঙ্কের কথা কিছু না। আপনারে বলেছি বাপের আদুরে মেয়ে ছিলাম। আমার বাবাও পণ্ডিত ছিলেন, মধ্যে মধ্যে সংস্কৃত কলেজে ডাক পড়ত। একবার, তখন আমার 9-10 বছর বয়স, আমাকে আর মাকে নিয়ে কলকাতা এসেছিলেন। সেই সময়ই তার মধ্যেই 2 দিন থিয়েটার, 2 দিন সিনেমাও দেখিয়েছিলেন। সেই প্রথম আমার এই জিনিস দেখা। সে যে বাবা কি হলো আমার মনে, কি বলবো। কেবলই মনে হতে লাগলো আমার মধ্যেও অভিনয় করার শক্তি আছে। ভগবান আমাকে এই জন্যেই পাঠিয়েছেন। বিশেষ যখন শুনলাম সিনেমার নটিরা হাজার হাজার টাকা পায়, তখন থেকে আমার ওই ধ্যান জ্ঞান হলো। আমি যেন পাগল হয়ে গিয়েছিলাম বাবা। দিন রাতে ফাঁক পেলেই আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করার অভ্যাস করতাম। শুধু যে দেখা বইগুলো তাই নয়, এদিক ওদিক থেকে নাটক চেয়ে এনে পড়ি আর তার মেয়েদের পাঠগুলো করার চেষ্টা করি। তারপর বাবা, বোঝেনি তো, বিয়া কি বলে বিবাহ হলো। আমার থেকে ঠাকুরমশাই বয়সে খুব বড় না, তবে বরাবরই রাশভারী গম্ভীর। তিনি এসব পছন্দ করেন না। কোনোদিন সঙ্গে করে কোনো থিয়েটার সিনেমায় নিয়ে যাননি। তাছাড়া এই তো জীবন দেখছেন, লণ্ডভণ্ড। যা কিছু স্বাদ, কিছুই মেটল না। ভালো ছেলেটা চলে গেল, বাকি দুটো তো বাজে খরচ। বড় মেয়েটার বিবাহ দিছি, ও বড় সংসারী সেই বাল্যকাল থেকেই। এই ছোট মেয়েটাই একটু শৌখিন, সাজ পোশাক ভালোবাসে, লুকিয়ে সিনেমাতে যায়, পাড়ার মেয়েদের সঙ্গে স্কুলে আবৃত্তি করে প্রাইজ পেয়েছে 2-3 বার। এখানে বাঙালিরা থিয়েটার করে, ওকে পাঠ দিতে চেয়েছিল, ঠাকুরমশাই রাজি হয়নি। তা বাবা, উনি ঘুমোলে গিয়ে একটা ছোট পাঠ করে এসেছিল, ভালোই করেছিল। সেই আমার বড় স্বাদ বাবা। এই গোপন কথাটা আপনাকে বললাম, তাই ওরে আগুনের ধারে যেতে দিই না। বাসন মাজা, ঘর মোছা, এসব কাজ করতে দিই না। তবে বোনা, সেলাই এসব পারে, করেও। বুনেও 2-1 টাকা রোজগারও করে মধ্যে মধ্যে। মনে মনে ইচ্ছা, সুযোগে ওকে ওই লাইনে দেব, কিংবা এমন ছেলে যদি পাই যার এই শখ আছে, তার সঙ্গে বিয়া দেব। আমার যে স্বাদ মেটেনি, মিটল না, ওর যেন মেটে। আপনি তো শুনেছি ভালো গাইতে পারেন। সেও তো বাবা ওই শুনে শুনে যা শিখেছি। ভজন কীর্তন, শ্যামা সঙ্গীত শিখলে আমার নাম হতো বাবা। এটা অহংকার না, সত্য কথাই বলছি। তখনকার মতো চলে গেলেন, কিন্তু সেই দিনই সন্ধ্যায় আরতির পর উনি মন্দিরের এক কোণে বসে চোখ বুজে গান ধরলেন। পরপর কটি ভজন, শ্যামা সঙ্গীত। দেখলাম সত্যই অহংকার নয়, অপূর্ব গলা এবং নিখুঁত সুরজ্ঞান। পরের দিনই ওখান থেকে চলে আসতে হলো। আর গান শোনা হয়ে উঠল না। ওকে ব্যক্তিগতভাবে 30 টাকা প্রণামী দিতে গেলাম, উনি জিভ কেটে পিছিয়ে গেলেন। যদি দিতে হয় আপনাদের ঠাকুরমশাইকেই দেন। তাই দিলাম। ঠাকুরমশাই অনুগ্রহ করে তা গ্রহণও করলেন। এরপর ঘুরতে ঘুরতে একেবারে গত বছর 2 দিনের জন্য ওখানে গিয়ে পড়েছিলাম আবার। দেখলাম সব ঠিক তেমনই আছে, কেবল ভদ্র মহিলাটিকেই বড় অবসন্ন বোধ হলো। রাতে প্রসাদ দিতে এলে প্রশ্ন করলাম, আপনার ছোট মেয়ে কোনো কাজকর্ম করছে, চাকরি বাকরি, না বিয়ে হয়ে গেছে? দেখছি না তো এখানে।
একটুখানি মৌন থেকে নিচু গলায় বললেন, বাবা, সে তো একটা কাজ করে ফেলেছি। জানি না কি করলাম, মেয়েটা সর্বনাশ করলাম কিনা। তার জন্য যা কখনো হয়নি তাই হয়েছে। ঠাকুরমশাই আমার লাঞ্ছনার বাকি রাখেননি। বুড়াকালে মারও খেয়েছি। তবে আপনি তো জানেন আমার স্বাদ আর জিদের কথা। মেয়েটা তখন বিয়ে পড়ছিল বাবা। এক বাঙালি ভদ্রলোক এলেন। খুব অল্প বয়সও নয়, তবে সুপুরুষ। দেখলাম এখানের বাঙালি কর্তারা খুব খাতিরও করছেন। পরে শুনলাম বোম্বাইয়ের এক বড় ফিল্মি কোম্পানির ক্যামেরাম্যান। খুব নাকি নাম হয়েছে এর মধ্যেই। কোনো এক নটিকে নাকি বিবাহ করেছিলেন। সে বিয়া ছেদ হয়ে গেছে। সে এখন কোন নবাবের ঘর করে। শুনে বাবা কেমন যেন আমার মনে হলো এ শ্যামসুন্দরীরই নির্দেশ, আমার প্রতি তার করুণা। আমার আকুল ডাকে তিনি সাড়া দিয়েছেন। মেয়েটাকে তার সামনে নিয়ে গিয়ে আলাপ করিয়ে দিলাম। বোধহয় তার মনে ধরল ওখানে নটি দেখেছে সব নষ্টভ্রষ্ট মেয়েদের। ফুলের মতো নিষ্পাপ মেয়ে, অল্প বয়স, এমন তো দেখেনি। রোজই আসতে আরম্ভ করল। বোধহয় বাবা অনুমান করে থাকবে আমার ইচ্ছা। একদিন অনেক রাত্রে এলো। আমাকে গোপনে ডেকে কইল, তার আর সময় নাই, 3 দিন পরেই চলে যেতে হবে। আমি যদি চুপি চুপি রেজিস্ট্রারি বিয়াতে মত দিই, সে খুকিকে বিবাহ করে নিয়ে যাবে। আর আমার পা ছুঁয়ে বলছে ওকে বড় অভিনেত্রী করে দেবে। ও আরও মন্দিরের কপাট ছুঁয়ে বলল যে দলে পড়লে 1-8 দিন মদ খায়, নইলে সে মাতাল নয়। ওখানে ফ্ল্যাট কিনেছে, পথের ভিখারিও না। আমি বাবা রাজি হয়ে গেলাম। ঘুষঘাস দিয়ে কি করলো জানি না, রেজিস্ট্রারিও হয়ে গেল পরের দিন। মেয়েরও দেখলাম খুব ইচ্ছা। দুজনে পরের দিন ভোরের প্লেনে চলে গেল। পরে বাবা সকলে আমাকে ধিক্কারি দিয়েছে, ছি ছি করেছে। বলেছে জেনে শুনে মেয়েটাকে আমি কসবি করে দিয়েছি। জানি না বাবা কি করলাম। না দিদি, কাজটা ভালো করেননি। ওদের চেনেন না, লম্পট আর লুচ্চার দল সব। মায়া নেই, দয়া নেই, ভদ্রতা নেই। তা মেয়ে আপনাকে চিঠি দেয় না? চিঠি দেয় বাবা, ওই 1 লাইন 2 লাইন, আমি ভালো আছি, তোমরা কেমন আছো। আর কোনো খবর দেয় না। যাবার পরই প্রায় একটা 200 টাকা মনি অর্ডার করেছিল, উনি নিতে দেননি। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ কেমন যেন ফেটে পড়লেন। বললেন, বাবা, বহুদিন শ্যামসুন্দরের সেবা করেছি, মা কালীর সেবা। কখনো স্বপ্নেও অন্য পুরুষের কথা ভাবিনি। আমার এত বড় শাস্তি ওরা দেবেন না। আমার আকাঙ্ক্ষে পূর্বেই। গজেন্দ্র কুমার মিত্রের লেখা অপূর্ণ আকাঙ্ক্ষা গল্পটি শুনলেন। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।